আসসালামু আলাইকুম যারা লাইভের সাথে আছেন সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের লাইভটি বিশেষ করে ক্যাপশন দেখে হয়তো বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আসলে বিশেষ করে চেয়েছিলাম না অনেক দিন ধরেই, বিশেষ করে যে সরকারের সমালোচনা করব। কারণ আমরা শুরু থেকেই বলেছি যে বিশেষ করে বর্তমানে যে একটা ক্রাইসিস, এটা একটা বৈশ্বিক ক্রাইসিস। এটা শুধু কোনো দেশের ঘটনা নয়, এটা সারা বিশ্বেই একটা বিপর্যয় ডেকে এনেছে। উন্নত বিশ্বের দেশগুলো হিমশিম খাচ্ছে। সে কারণেই শুরুর দিকে কিছুটা সরকারের সমালোচনা করেছি, যে যাতে তাদের ভুলগুলো তাদের চোখে মানে পড়ে, তাদের ভুলগুলো মানুষের সমালোচনার মাধ্যমে তারা কারেকশন করে। কিন্তু তারপরে চেয়েছিলাম যে বেশ কিছুদিনই মোটামুটি যে আসলে এটা নিয়ে গভর্নমেন্টের কিংবা রাজনৈতিক কোনো বক্তব্য না দিয়ে নিজের জায়গা থেকে যতটুকু পারি আমার রোলটা প্লে করব। কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই যে ঘটনাগুলো দেখতেছি এবং যে আহ, দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আসছে, কিংবা যে ধরনের কথাগুলো শুনতেছি, সেগুলো একদিকে আমরা খুবই যেটা বলে যে হতাশ হচ্ছি, অন্যদিকে হচ্ছে আবার খুবই ব্যথিত হচ্ছি, এবং বলা চলে যে কিছু কিছু ক্ষেত্রে খুবই রাগান্বিত হচ্ছি। প্রথমে যে জিনিসটি বলতে চাই যে সাম্প্রতিক সময়ের বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা যে ধরি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য একটি সুসংবাদ, যে বাংলাদেশের যে গণস্বাস্থ্য কেন্দ্র তারা যে করোনা ভাইরাস শনাক্তকরণের যে র্যাপিড ডট ব্লাড, মানে হচ্ছে যেটা যে সংক্ষেপে যে করোনার শনাক্তকরণের যে পরীক্ষাটি তারা সফল হয়েছে, সেটি আমাদের জন্য একটা খুবই সুসংবাদ, জনসাধারণের জন্য সুসংবাদ। এবং এটা বোধহয় সরকারের জন্য দুঃসংবাদ, আওয়ামী লীগের জন্য বোধহয় অ্যালার্জির সংবাদ। কারণ এই কারণে বলছি যে বিশেষ করে এই গণস্বাস্থ্যের কিট নিয়ে বিশেষ করে তারা শুরুতে যখন জানাচ্ছিল, সংবাদ মাধ্যমে নিয়মিত এটা নিয়ে কথা বলেছিল, এটার কার্যকারিতা নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিল। সেই থেকে আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি যে এই গণস্বাস্থ্য কেন্দ্রের এই কিটটি বাজারজাত করার ক্ষেত্রে, অর্থাৎ এটার প্রসেসটা সঠিকভাবে সম্পন্ন করে আমাদের দেশে কাজে লাগানোর ক্ষেত্রে গণস্বাস্থ্য নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। তারপরেও দেরিতে হলেও এটা তারা বলা চলে যে বাজারজাত করার মতো একটা প্রক্রিয়া এসেছে, এবং এটা আমরাও এখন কাজে লাগাতে পারি সেরকম একটা অবস্থা এসেছে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে সরকারের কাছ থেকে বিশেষ করে নানান ধরনের তালবাহানা, যেটা বিভিন্ন সময় নানা অজুহাতে নানান কথা বলে দেখা যাচ্ছে যে এটাকে নিয়ে বলা হচ্ছে যে এটার কার্যকারিতা বা এটা অ্যাপ্লাই করা হবে, সেটা নিয়ে নানা ধরনের কালক্ষেপণ করা হচ্ছে। এইটা কেন করা হচ্ছে সেটি ভেবেই খুব উদ্বিগ্ন হচ্ছি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে জাফরুল্লাহ চৌধুরী ঐক্যফ্রন্ট গঠন করার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ভূমিকা রেখেছিলেন। সে কারণে আমরা দেখেছি যে ওই সময়ে তিনি কি ধরনের হয়রানির শিকার হয়েছিলেন, তার প্রতিষ্ঠান কি ধরনের হয়রানির শিকার হয়েছিলেন। জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন মানুষ মাছ চুরি, ফল চুরি, অন্যের জমি দখলের মতো মামলার আসামি হয়েছিলেন, যেটি আমি মনে করি যে এই দেশের রাজনীতিবিদদের জন্য লজ্জাজনক, এদেশের মুক্তিযুদ্ধের জন্য অসম্মানজনক একটি কাজ হয়েছে। কারণ জাফরুল্লাহ চৌধুরী কি, তার পরিচয় কি, সেটি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবেই জেনেছেন। যে মুক্তিযুদ্ধের সময় একজন টকবগে তরুণ, যিনি বিলেতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন বা সেখানে কাজ করছিলেন সেই পেশায়, কিন্তু যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে তখন আর থাকতে পারেননি, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে চলে এসেছেন। এমনকি সম্ভবত পার্ক হাইডের লন্ডনের একটি সমাবেশে তিনি পাকিস্তানের পাসপোর্ট পুড়িয়ে দিয়েছিলেন এবং ভারতের আগরতলাতে মুক্তিযোদ্ধাদের জন্য
আহত মুক্তিযোদ্ধাদের সেবা করার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেন, এবং যা পরবর্তীতে 1972 সালে পরবর্তীতে দেশে গণস্বাস্থ্য কেন্দ্র নামে যে এটি কার্যক্রম শুরু করে, এবং আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া নাম এবং তারই দেয়া জমির, বিশেষ করে তিনি যখন তার ব্যক্তিগত জমি তো দেননি, তিনি যেহেতু দেশের অবিসংবাদিত নেতা ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ সরকারের যেটা বলে যে সরকারের প্রধান ছিলেন, তো তিনি এই জাফরুল্লাহ চৌধুরীকে এই জমিটি দিয়েছিলেন। তো এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি আগে খুব একটা স্টাডি করিনি, বা এটা সম্পর্কে খুব একটা পড়াশোনা বা অতটা জানার আগ্রহ ছিল না, কিন্তু যখনই জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে নানা ধরনের বিশেষ করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, নানাভাবে এই বৃদ্ধ লোকটিকে এই বয়সে অসম্মান করা হচ্ছে, বলা চলে যে তার যে একটা স্পিরিট দেশের প্রতি কাজ করার প্রতি, সেটি আমি এই বলা চলে যে 10-15 দিন তার কাছাকাছি যাওয়ার ফলে আমি দেখেছি যে তিনি কি পরিমাণের এনার্জেটিক একটা মানুষ দেশের জন্য কাজ করার জন্য, এবং কি পরিমাণে নিঃস্বার্থভাবে দেশের কথা ভেবে থাকেন। আগে তার সাথে আমার কখনোই কোনো সম্পৃক্ততা ছিল না, তার সাথে কখনোই কাজ করা হয়নি। এই করোনা ভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাকে একদিন ফোন দিয়েছিলেন যে তিনি, যে তুমি একটু আমার প্রতিষ্ঠানে আসতে পারো, যে আমি তো বিশেষ করে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করার, খাদ্য সহায়তা দেওয়ার একটা কথা ভাবছিলাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ক্ষেত্রে তোমরা কিছু ভলান্টিয়ার কাজ করতে পারো কিনা। তখন আমি তার অফিসে গিয়েছিলাম, তার সাথে কথা বলেছিলাম, তার একেবারে সামনের টেবিলে বসে নানান ধরনের কথোপকথন হয়েছিল, এবং তিনি যেটি বলেছিলেন যে তিনি তার যে সহযোগিতাটা সেটি একেবারে প্রপার মানুষের হাতে যেন পৌঁছায়, সেই কারণে তিনি সেইভাবে দিতে চান, এবং সে কারণেই তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের মাধ্যমে তিনি এটি দেওয়াতে চান। তো সেইটা নিয়ে তার প্রতিষ্ঠানে কয়েকদিন গিয়েছিলাম, এবং বলা চলে যে এই কয়েকদিনে খুব কাছ থেকে তাকে কিছু দেখেছি, এবং তার কিছু কার্যক্রম নিয়ে আমার একটা পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। সে কারণেই তাকে নিয়ে এই কথাগুলো বলা, যে তারপরে সেখানে ছাত্র ইউনিয়ন, ঐক্যবদ্ধ ছাত্র সমাজ, আরও বেশ কয়েকটি সংগঠনকেও তিনি ডেকেছিলেন যে এই ত্রাণ কাজে সম্পৃক্ততা করার জন্য। যে একটা কথা বলে নিচ্ছি, যে উপরে একটা লিঙ্ক দেওয়া যেটি নিয়ে অনেকে কথা তুলছেন, এটি হচ্ছে যে আমরা যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশের অসহায় হতদরিদ্র মানুষকে যে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি, সেটির একটি ফান্ড রেজিং লিঙ্ক, সেখানে বিকাশ, রকেট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা যদি সহযোগিতা করতে চান চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন। আমরা এতদিন তো ত্রাণ দিয়ে যাচ্ছিলাম, এখন বেসিক্যালি যেহেতু রমজানের মাস, আমরা চেষ্টা করছি মানুষকে ইফতার ও সেহরি সামগ্রী যতটুকু পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার। আমরা ছাত্র হিসেবে ছাত্র অধিকার পরিষদের সারা দেশে একটা বিশাল ভলান্টিয়ার বাহিনী আছে, তারা মানুষের দোরগোড়ায় গিয়ে কাজ করতে পারে, কিন্তু আর্থিকভাবে আমরা অতটা শক্তিশালী না, যে কারণেই দেখা যাচ্ছে আন্তরিকতা থাকলেও আমরা অনেক কাজ করতে পারি না। সে কারণে যারা আমাদের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করতে চান, তারা ওখানে যে ফান্ড রেজিং এর যে অ্যাকাউন্টগুলো দেওয়া আছে, বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল, সেখানে সহযোগিতা করতে পারেন। আমি একটা আহ্বান জানাই যে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা ভালোবাসেন, যে আমি ব্যক্তিগতভাবেই ওইভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা নেইনি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমার একটা জোরালো অনুরোধ থাকবে যে আমি আজকে এই জাতির দুর্দিনে আপনাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা ছাত্র অধিকার পরিষদের এই জরুরি তহবিলে যদি একটু অর্থ সহযোগিতা দিতে পারেন, সেটির মাধ্যমে আমরা অসহায় মানুষকে কিছুটা সহযোগিতা করতে পারবো, এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা একটা কাজ করার সুযোগ পাবে। দারুণ কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা ছাড়া আমরা কাজ করে যাচ্ছি যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী, যেমন হাওড় অঞ্চলে ধান কাটার ক্ষেত্রে, যেটি ইতিমধ্যেই নোয়াখালী, কিশোরগঞ্জ ধান কেটেছে, এবং চেষ্টা করতেছে আরও বেশি সংখ্যক ভলান্টিয়ার নামানোর জন্য। এছাড়া আমরা সচেতনতামূলক কার্যক্রম যেটি বিভিন্ন সময় করে যাচ্ছি, সেগুলো আমাদের নিজ থেকে করে যাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি একটা এনকারেজ করি যে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা লাগবে না। যদি আপনারা ছাত্র অধিকার পরিষদের ত্রাণ তহবিলে সহযোগিতা করতে চান, আপনারা যে ওখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে, বিকাশ দেওয়া আছে, রকেট দেওয়া আছে, সেখানেই সহযোগিতা করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি বারবার বলছি যে আমরা নানান কাজে ব্যস্ত থাকি, আমি কিংবা আমার সহযোদ্ধা রাশেদ খান, মশিউর রহমান, ফারুক হাসান, আমরা বিভিন্ন সময় ব্যস্ত থাকি নানান কাজে। মানুষের সাথে যোগাযোগ করা,
দেখা যায় একটা মানুষকে একটু কথা বলে তাকে নক দিয়ে যদি সে কিছু হেল্প করে, আমরা যদি সেটা দেশের মানুষের কাজে লাগাতে পারি, অসহায় মানুষকে সহযোগিতা করতে পারি, সেই কারণে মোটামুটি বলা চলে যে বাইরের কাজ না থাকলেও অনলাইন অফলাইনে কন্ট্যাক্ট করা, নানাভাবে যোগাযোগ করে থাকি। সে কারণে আমরা যোগাযোগ, একটা জিনিস বলবো যে হেল্প করার জন্য অনেকে তারপর দেখা যায় ওভার কনফিডেন্সের জন্য আমাকে ফোন দেন, কিংবা মশহুর আমার সদস্যদার রাশেদ খান, ফারুক হাসানকে ফোন দিয়ে থাকেন। আমি বলবো আমাদের কাছে ব্যক্তিগতভাবে হেল্প পৌঁছানোর দরকার নাই। ছাত্র অধিকার পরিষদের যে জরুরি তহবিল রয়েছে সেখানে বিকাশ, রকেট ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট রয়েছে, সেখানে দিলেই আমরা সংগঠনে পাবো এবং সেটা আলটিমেটলি আমরা দেশের মানুষের কাজে ব্যয় করতে পারবো। তো যে জায়গাটিতে কথা বলতেছিলাম যে জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে, তখন এই ত্রাণ কাজের সম্পৃক্ত হওয়ার জন্য তখন তার সাথে তার অফিসে কিছু কথা হয় এবং সেখানে দেখেছি যে লোকটি এই বয়সে, যে বলা চলে যার দুটো কিডনি প্রায় ড্যামেজ, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করা লাগে, তারপরেও কতটুকু পরিশ্রম করতে পারে, যে সারা দিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠনের সাথে কথা বলা কিংবা কাজের জন্য আলাপ করা, মিটিং করা, আবার রাতে দেখা যায় যেহেতু মিডিয়াতেও নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন, টকশো করে থাকেন, খুবই একজন বিজি মানুষ। তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তোমরা ছাত্ররা বাসা বাড়িতে একদম খাবারটা পৌঁছে দেবা, কোনো মানুষকে যেন এটা নেওয়ার জন্য লাইন ধরা না লাগে। তো আমাকে প্রায় 1000 মানুষের খাবার আমার হাতে দিয়েছিলেন, 250 করে এক এক ট্রাকে থাকে, 4x4 ট্রাকে। তো আমি ঢাকার হাজারীবাগ, সবুজবাগ, তারপরে যাত্রাবাড়ি, ধোলাই পার, নারায়ণগঞ্জে এবং বিশেষ করে আমার যে এলাকাটা বাড্ডার এলাকায় কিছু দিয়েছিলাম। আর সেখানে তিনি 1000 দিয়েছিলেন, কিন্তু দিতে গিয়ে নানান ধরনের লোকের কিছু চাহিদা ছিল, একটু সংখ্যা বেড়ে গিয়েছিল। সেখানে আমি আবার আমার সংগঠন এবং আমার ব্যক্তিগত সহযোগিতায় 1000 থেকে সেখানে আমি প্রায় 1120টি সেম বাজেটে খাবার দিয়েছিলাম। তো লাস্টলি তিনি আমাকে একটা বলেছিলেন যে তোমরা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে, ওরা তো আমাদের বাংলা ভাষাভাষী না, ওদেরকে কিছু হেল্প করতে হবে, তোমার ছেলেদের দিয়ে একটু লিস্ট করো। তো লিস্টটা করালাম, তারপরে ওনাকে একটা ফোন দিলাম। তো এর আগে কালশি, মিরপুরের কালশি বিহারি ক্যাম্পে ত্রাণ দিতে গিয়ে সেখানে একটু ঝামেলা হয়েছিল, যে সেখানে আমরা না, বিশেষ করে নারী পক্ষ নামে একটি সংগঠন, তারা মূলত সেই তালিকাটি করেছিল। তো আমাকে দায়িত্ব দেওয়া ছিল যে খাবারগুলো একটু সেখানে দিয়ে আসা। তো আমি দিয়ে এসেছিলাম, আমি উপস্থিতভাবে সেখানে থেকে প্রায় 50-60 জনের মতো দিয়েছিলাম, আর বাকিটা নারী পক্ষের নেত্রীদের কাছে দিয়ে এসেছিলাম যে তারা যাদের লিস্ট করেছে তাদেরকে নিয়ে যেন দেয়। তো সেখানে একটু বিহারি ক্যাম্প এলাকা, তো সেখানে একটু ত্রাণ দেখে নানা ধরনের লোক জড়ো হয়ে গেছিল। এখন যেটা সচরাচর হয়ে থাকে যে ত্রাণের গাড়ি দেখলে নানান ধরনের লোক জড়ো হয়ে থাকে এবং ত্রাণের জন্য, তো এরকম কিছু একটু উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি তার কানে গিয়েছিল এবং তিনি আমাকে তখন বললেন যে তোমরা তো লিস্ট করে বাসা বাড়িতে দিচ্ছ না, তাহলে আর তোমাদের দিতে হবে না, যে তোমরা ছাত্র যদি এই কাজ করতে না পারো তাহলে বাদ দাও। মানে তিনি কথাটা এক প্রকার অভিমানের সুরে আসলে বলেছিলেন। তো একটা জিনিস চিন্তা করে, এই মানুষটা কতটুকু এই বয়সে এখন পর্যন্ত মানুষের জন্য চিন্তা করে। তারপর আমি তাকে বলেছি যে আমি তাকে বলেছিলাম যে ওইটা তো আমাকে বেসিক্যালি আমার এলাকা না, আর আমি তো ওই তালিকাও করিনি, যারা তালিকা করেছে আমি শুধু দিয়ে এসেছি। তো তারপর তিনি বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতিটা। তো তারপর তিনি আমাকে বলেছিলেন যে যাই দেও, দয়া করে তোমরা ইয়ং ছেলেপেলে মানুষের বাসা বাড়িতে পৌঁছে দেবা, এইটা তার একটা কথা। তো আমি বলেছি যে কাজ করতে গিয়ে যতটুকু তাকে দেখেছি যে খুবই আমার তার প্রতি সম্মান, শ্রদ্ধায় আমার যেটা বলে যে শির অবনত হয়ে গিয়েছিল, যে বলা ছিল যে আর্মি, বিশেষ করে ডিফেন্সের লোকজন নাকি মা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে না। তো আমি বিশেষ করে আমি মনে করি যে আমার মা তো নাই, বাবার পরে আমি কাউকে সম্মানের আসনে বিশেষ করে মাথা অবনত হলে এই লোকটির প্রতি আমার সেই শ্রদ্ধাটা অটোমেটিক্যালি চলে আসে। বিশেষ করে আমি সবসময় চেষ্টা করেছি যে নানা বাস্তবতার কারণে, বিশেষ করে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে বিশেষ করে আওয়ামী লীগের বাইরের, বিশেষ করে বিএনপি ঘরানার লোকদের একটু অ্যাভয়েড করে চলা, কারণ এমনিতেই সরকার নানা ধরনের গুজব ছড়াচ্ছিল, অপপ্রচার ছড়াচ্ছিল যে আমরা বিএনপি, জামাত কিংবা হ্যাং ট্যাং অমুকের পৃষ্ঠপোষকতায় কাজ করি, তাদের প্যাট্রোনাইজেশনে। তো এই কারণে সবসময় চেয়েছিলাম তাদেরকে একটু অ্যাভয়েড করার কারণে। সে কারণে দেখা যায় কিছু কিছু প্রোগ্রামে আমি ইনভাইট পেয়েছিলাম, যেখানে আলোচক হিসেবে বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী বা বিএনপি মনা বুদ্ধিজীবী অন্যরাও উপস্থিত থাকবেন। আমি যাইনি যে আমি যাতে সমালোচনাটায় নতুন করে না পড়ি,
তো তারপরেও আবার দেখা যায় একই টেবিলে যে বিএনপির বড় নেতা নেতৃবৃন্দ ছিল তাদের সাথেও গিয়েছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তাদের সাথেও কথা বলেছি, উপস্থিত হয়েছি। এখন এটা আমাদের দেশে কিছু মানুষ অপদার্থ রাজনীতি করে, রাজনৈতিকভাবে অজ্ঞ যারা মূর্খ দলকানা মনোভাবে রাজনীতি করে, তারা দেখা যায় যে আপনি দেখবেন আপনি যদি বিএনপির পক্ষে একটা স্ট্যাটাস দেন তারা ভাববে আপনি বিএনপির লোক, আপনি যদি আওয়ামী লীগের সমালোচনা করেন তাহলে ভাববে তারা আওয়ামী লীগ বিরোধী। ঠিক একইভাবে আপনি যদি আওয়ামী লীগের কোনো ভালো কাজ নিয়ে প্রশংসা করেন, সরকারের যদি কোনো ভালো কাজ নিয়ে একটা প্রশংসা করেন বলবে যে সরকারের দালাল। তো এটা আমি নানাভাবেই সরকারের কাছ থেকে শুনেছি, বিএনপি জামাতের ট্যাগ, আবার বিরোধী দলের কাছ থেকে শুনেছি সরকারের বিশেষ করে দালাল, নানাভাবে নানা ট্যাগ। এটা হচ্ছে আমাদের দেশের বিশেষ করে একটা বড় অংশ রাজনৈতিকভাবে খুবই অজ্ঞ মূর্খ, এটা বলার অবকাশ বিশেষ করে এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নাই। তারা রাজনীতি করে দল কানাভাবে, ব্যক্তিকে দেখে নয়, প্রতীক দেখে তারা নৌকা ধানের শীষ মানে এই টাইপের রাজনীতি করে। সেখানে দেখা যাচ্ছে একটা গ্রামে ধরেন স্বতন্ত্রভাবে একজন শিক্ষিত স্মার্ট লোক, জনসেবক, সমাজসেবক, তিনি নির্বাচন করলেও নৌকা ধানের শীর্ষে নির্বাচন না করলে তাকে অনেকাংশে ভোট দেওয়া হয় না। তো এই ধরনের লোক আমাদের এখানে তো বেশ কিছু অংশ রয়েছে। তো তারা এই নানা কারণে অনেকে বিশেষ করে, যেমন আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেমন সমালোচনার শিকার হয়েছি, ঠিক জাফরুল্লাহ চৌধুরীকে অনেকে ভাবে যে তিনি বিএনপির রাজনীতি করে। আসলে এই লোকটা বিএনপির রাজনীতি করে না। এখন ঐক্যফ্রন্ট গঠন করার ক্ষেত্রে তিনি ওইভাবে সক্রিয় বা সরাসরি রাজনীতিতে খুব একটা তার সম্পৃক্ততা কখনোই ছিল না। বাট এই যে লাস্টে 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচনের আগে তিনি ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে খুবই একটা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এর পেছনের যে কারণটি রয়েছে যে সেটি হচ্ছিল বিশেষ করে দেশে যখন একটা ভোটারবিহীন নির্বাচন দীর্ঘ 5 বছর যে শাসন করেছে, শাসনের নামে শোষণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে একটা ঠুনকু যেটা বলে যে পর্যায়ে নিয়ে এসেছে, সমস্ত জায়গায় দলীয়করণ, এটা দেখে যে কোনো সুস্থ মানুষ, দেশপ্রেমিক মানুষই একটা আক্ষেপ জাগে। যে কারণেই আমি মনে করি যে এই লোকটি তখন এই যে ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে তারা আসলে দেশের গণতন্ত্রকে সেভ করার জন্য, দেশের বিচার ব্যবস্থাকে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা একটা প্ল্যাটফর্ম গঠন করেছিল। দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারাও অনেকে আওয়ামী লীগ করতে পারেননি। আমি বলেছি আমি একজন ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলাম, পোস্টের নেতা ছিলাম, কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে নিজেরই মাঝে মাঝে ঘৃণা মানে হচ্ছে প্রকাশ পায় যে আমি আওয়ামী লীগ করেছি বা আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম বা ছাত্রলীগ করেছি। কারণ আওয়ামী লীগ একটা গণমানুষের দল ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্বটা দানকারী দল ছিল, কিন্তু এখনকার বাস্তবতায় তারা একটা ভোট ডাকাতের দলে পরিণত হয়েছে, দেশের গণতন্ত্রকে ধ্বংসকারী একটা দলে পরিণত হয়েছে, দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করার একটা দলে পরিণত হয়েছে, যৌক্তিক ও ন্যায়সঙ্গতভাবে প্রতিবাদকারী মানুষের উপরে অত্যাচারী একটা দলে পরিণত হয়েছে, এটি বলার কোনো সন্দেহ নাই। তো এই বাস্তবতায় আওয়ামী লীগের অনেক লোক আওয়ামী লীগের সমালোচনা করে থাকে। তো আমার মনে হয় যে এই কারণেই বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী যেহেতু সরকার একজন বড় সমালোচক, ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন, সেই কারণেই তার প্রতিষ্ঠান একটা যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসলো। এরকম একটা বৈশ্বিক সংকটে আমাদের দেশের মানুষ যেন সহজে এই করোনা ভাইরাসের পরীক্ষা করতে পারে এবং এটা যারা আক্রান্ত তাদেরকে আইডেন্টিফাই করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, সে কারণে তিনি এগিয়ে আসলেন। যেখানে বলা হচ্ছে যে তার এই পদ্ধতিতে ইরান নাকি 10 লাখ বিশেষ করে প্রতিদিন এই কিট ব্যবহার করছে, এবং তার এই পদ্ধতিটা যেটা আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে 90% কারেক্ট, 10% ভুল রিপোর্ট দিতে পারে, বাট 90% কারেক্ট। কোনো জিনিসই 100% কারেক্ট দেয় না। বিদ্যমান যে পরীক্ষাগুলো আছে সেখানে অসংখ্য পরীক্ষা ভুল হচ্ছে বা অনেক ভুল আসতেছে, এটাও তো কারেক্ট। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা যারা চীনের সাথে আলোচনা করেছিলেন, সেখানে তারা কিন্তু অকপটেই বলেছেন যে পরীক্ষার ভুল রিপোর্ট, পরীক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না থাকা, আমাদের প্রবাসীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়া, এই কারণে আমাদের জন্য এখন একটু ডিফিকাল্ট হচ্ছে এই পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য। সেটা তো তাদের যে বলা চলে যে ব্যর্থতাটা, তাদের যে অসহায়ত্বটা, সেটা তো প্রকাশ করেছিলেন। এটি তিনি তো আর কোনো লুকোচুরির কারণ নেই। তো তারপরে এই লোকটার বিশেষ করে জাফরুল্লাহ চৌধুরী
আমি যেটা বলছি যে ওনার প্রতি সম্মান দেখানোর জন্য আমি ডাকসুর বিপি একজন ছাত্রনেতা, আমি তাকে স্যার ডাকি। অনেকে তার সম্পর্কে তাকে জাফর ভাই বলে থাকেন, বড় ভাই বলে থাকেন, নানা নামে। আমার কাছে মনে হয়েছে যে এইরকম লোকগুলোকে আমি কিভাবে খুশি রাখবো। ওনাকে তো কখনো আমি টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবো না, উনি সেই ধরনের লোক না। ওনার একটা ক্যান্টিন আছে, যে ওনার প্রতিষ্ঠান নিচে গণস্বাস্থ্যে গেলে দেখবেন, সেখানে ওনার ক্যান্টিনের রুগীরা কিংবা হাসপাতালে চিকিৎসা নিতে আসা যারা, তারাও যেই ভাতটা খান, মোটা চালের ভাত, তিনিও সেটা খেয়ে থাকেন। আমি বেশ কয়েকদিন তার ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। আমার নিজের কাছেই সেটা খুব একটা টেস্ট মনে হয় এবং অস্বস্তিকর মনে হয়েছিল। তখন আমি বলেছিলাম যে আপনারা ক্যান্টিনে কেন একটু দাম প্রয়োজনে বেশি নেবেন, এই মোটা চাল কেন রাখেন? তখন ওই ক্যান্টিনের পরিচালক বলেছিলেন যে বড় ভাই এটা খায়। তো এটা বলছি যে আমি তাকে সম্মান করার জন্য, আমি কিভাবে লোকটাকে সম্মান করবো সেই জায়গা থেকে আমি তাকে স্যার বলে সম্বোধন করি। স্যার মানে কোনো জমিদারি শব্দ না, স্যার মানে ইংলিশের শব্দ স্যার, বাংলা যেটা জনাব, আমরা যে মহোদয় বলে থাকি, ধরেন মাননীয় টাননীয় এই সমস্ত নানানভাবে যে অ্যাড্রেস করে থাকেন, তার একটা অ্যাড্রেসিং ওয়ার্ড জাস্ট হচ্ছে মানুষকে একটা সম্মানসূচক শব্দ। তো এটাই বাংলাদেশে অনেক বড় মনে করা হয়। সরকারি কর্মকর্তারা আবার অনেকে স্যার না বলে তারা অসন্তোষ প্রকাশ করেন। তো তারপর আমি বলছি আমার জায়গা থেকে জাস্ট মনে হচ্ছে যে এই লোকটাকে এটা একটা সম্মান করার জন্য আমি তাকে স্যার ডেকে থাকি। তো সেটা বললাম যে এইরকম একজন লোককে কিভাবে তিনি দেশের মানুষের জন্য কাজ করার একটা প্রক্রিয়া আবিষ্কার করলেন বা প্রক্রিয়া নিয়ে আসলেন, সেটাকে সহযোগিতা না করে পদে পদে তাকে হয়রানি করা হয়েছে। কতটুকু নোংরা রাজনীতি আমরা করি, যেমনটি আমি কিছুদিন আগে বলেছিলাম যে ডাক্তার মঈনের মৃত্যু নিয়ে যেমনটি আমরা করেছিলাম। আমরা কত বড় আহাম্মক আমাদের দেশের রাজনীতিতে আছে, এবং যেটা বলেছি যে আহাম্মকের রাজনীতি, আহাম্মকদের দ্বারা রাজনীতি গ্রাস করা হয়েছে, যে কারণে আজকে রাজনীতিতে পরস্পরের প্রতি সহনশীলতা নাই, শ্রদ্ধাবোধ নাই। এক দলের নেতাকর্মীদের প্রতি অন্য দলের নেতাকর্মীদের যেটা একটা সম্মান থাকা উচিত, যেটা তাদের পরস্পরের প্রতি একটা সহনশীলতা থাকা উচিত, সেটা নাই। এরকম একটা দুর্যোগে আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ বিতরণে করার ক্ষেত্রে ভিন্ন মতের রাজনৈতিক দল হওয়ার কারণে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ইভেন দু একটি জায়গায় হামলাও হয়েছে। তো এই রাজনীতি কি দেশের আদৌ কোনো কল্যাণ বয়ে আনবে? স্বাধীনতা আর এই 50 বছর পর্যন্ত আমরা দেখেছি যে লুটপাট ধর্মার খাও রাজনীতি, যেই যখন ক্ষমতায় থেকে যে লুটপাট করেছে, অর্থাৎ যে কথাটি বলা হয়ে থাকে যে যায় লঙ্কা সেই হয় রাবণ। স্বাধীনতার 48 বছরের একটু যারা শিক্ষিত ছেলেবেলা, আপনারা একটু পড়াশোনা করে একটু নিজের মতামতটা তুলে ধরেন যে কোন সময়টাতে দেশে প্রপারলি গণতন্ত্র ছিল, আইনের শাসন ছিল, মানুষ তার নাগরিক সুবিধাটা ভোগ করেছে। আজকে এই যে করোনার মতো একটা বৈশ্বিক বিপর্যয়, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিকরা অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে সবচেয়ে পিছিয়ে। আজকে আমাদের দেশের মন্ত্রীরা, দায়িত্বশীল মন্ত্রীরা যে ধরনের কথা বলে যাচ্ছেন, কি ধরনের একটা তৈলবাজি কথা অনেক সময়, যে শেখ হাসিনার নেতৃত্বে করোনা মুক্ত করব, আমাদের নিয়ন্ত্রণে আছে, দেশের মানুষ না খেয়ে নাই। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের নেতা, তার প্রতি আমাদের সম্মান থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু তাই বলে কথায় কথায় তো তেলবাজের কোনো মানে হয় না। যে আজকে ওই বিদ্যুতের কাগজে লেখা থাকে যে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, বই পুস্তকে লেখা থাকে যে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। আর কারো বাংলাদেশ না এটা, আপনার আমাদের বাংলাদেশ না। এগুলো কোন ধরনের ফাইজলামি আর তেলবাজি এগুলো? যেটা আমরা বলছি যে আমি গণভবনে গিয়েছিলাম, আমি যে শেখ হাসিনা, ব্যক্তি শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার রেসপেক্ট আছে, কারণ তিনি বাংলাদেশের নেতা তো বর্তমানে, যেভাবেও তার প্রতি সম্মান রয়েছে, পা ছুঁয়ে সালাম করেছি, সেটা কোনো অন্যায় নয়। বঙ্গবন্ধুর কথা আমরা অহরহ সব সময় বলে থাকি, তার প্রতি সম্মান আমাদের রয়েছে। তবে যে তেলবাজি, এই যে মুজিব বর্ষ করতেছে, যে মুজিব বর্ষ, সেখানে দেখেন প্রত্যেকটি সরকারি দাপ্তরিক কাজে যে মুজিব বর্ষের বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে কি প্রকাশ করতে চান? এই ছবি দিলেই কি মানুষের মনে আমরা বঙ্গবন্ধুকে গেঁথে দিতে পারবো? নাকি এসব ছবি এই যে এগুলো তেলবাজি করার মাধ্যমে আরো বঙ্গবন্ধুকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে? আমরা দেখেছি না কিছুদিন আগে যে টিস্যু বক্সে বঙ্গবন্ধুকে নিয়ে এসেছিল। তো এটাই বলছি যে এই চাটুকাররা, এই তেলবাজরা বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে এসেছে? যে টিস্যু বক্সে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ থাকবে, যা আসলে
এটা আমি গণভবনে যখন গিয়েছিলাম আমি সাহস করে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কাছে সঠিক তথ্যগুলো সম্পূর্ণভাবে আসে না, অনেক তথ্যের গ্যাপ থাকে। কারণ হচ্ছে তার চারপাশে অনেক চাটুকার তেলবাজরা রয়েছে, অসৎ মানুষ রয়েছে, যেমনটি বঙ্গবন্ধুর কেউ ঘিরে ছিল। বঙ্গবন্ধুকে সেই 72-এর পর থেকে এই চাটুকার তেলবাজদের কারণে অনেক সময় যারা বঙ্গবন্ধুর বিশ্বস্ত ছিল তাদেরকে কাছে আসতে দেওয়া হয়নি, নানাভাবে ষড়যন্ত্র করে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং তারপরে যে 75-এর কাহিনী ঘটিয়েছিল। তো এই কথাগুলো আমরা বলছি যে আজকে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কাজে যে তেলবাজির মূলত আজকে একটা খুবই লজ্জা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা একটা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়, 3 মিনিটের বক্তব্যে 2 মিনিট তেলবাজি সূচক বক্তব্য। এইগুলো দিয়ে কি হবে দেশের? এই যে চাটুকার তেলবাজদের দিয়ে আমরা খুবই প্রশংসনীয় বক্তব্য, আই স্যালুট যে সে গাজীপুরের যে এসপি শামসুন নাহার চাপার বক্তব্য শুনেছেন না, ডাইরেক্ট অ্যাড্রেস করেছে, মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি, তাকে যতটুকু অ্যাড্রেস করা দরকার দ্যাটস এনাফ। কিন্তু প্রত্যেকটা জায়গায় যে তেলবাজি সূচক বক্তব্য, যে আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি জাতির জন্য এই করেছেন, আপনি সেই করেছেন, আরে ভাই এটা তো ওই ধরনের কোন রাজনৈতিক মঞ্চে কথাটা বলা যায়, সব কাজে তো এই সমস্ত তেলবাজির দরকার হয় না। তো এই তেলবাজার চাটুকারদের কারণে আজকে রাজনীতিতে ভালো মানুষ অনেকে দূরে সরে গেছে। যেটা বলছি যে আজকে যে জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষ চ্যালেঞ্জ করে বললাম যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি করেছিল বিবিসির জরিপে, আজকে যদি বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে দেশের দেশপ্রেমিক নাগরিকদের তালিকা করা হয়, যদি 10 জনের তালিকা করা হয় তার মধ্যে একজনের অন্যতম জায়গা থাকবে জাফরুল্লাহ চৌধুরী। আজকে তার একটা কাজে তিনি যেটা বলছেন, হ্যাঁ তার একজন বিশেষ করে গবেষকদের একজনের দলের একজনকে রেফারেন্স টেনে বলেছিলেন যে তিনি নোয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের হেড, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি পদমর্যাদা। এটা আমরা অহরহ দেখে থাকি যে স্বাস্থ্য না শুধু সরকারের বিভিন্ন দপ্তরে গেলেই দেখা যাচ্ছে যে একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ফার্স্ট ক্লাস নাগরিককে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখেন তার সেবা দেওয়ার জন্য। ইভেন কথা বলতে গেলে কি ভাবসাব। আবার আমরা এটা বলছি যে সবাই না, অনেক ভালো মানুষও রয়েছে। ঠিক রাজনৈতিক দলগুলোতেও আওয়ামী লীগ বিএনপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, কিছু কিছু তো ভালো মানুষ অবশ্যই রয়েছে। তবে চোর বাটপার অসৎ মানুষের সংখ্যাটা বেশি, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। যেটা আমরা বলছিলাম যে 9 মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পরে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশে 71 তো বাংলাদেশ পেয়েছি, 72-এর পরে যে সম্ভবত 74 না 72-এ বঙ্গবন্ধুর একটা বক্তব্য ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে এখনো কালোবাজারিরা, অসাধু ব্যবসায়ীরা ভালো হয়নি, আমি তাদের বারবার বলছি যে ভালো হও, আমি যা ভিক্ষা করে আনি আমার চাটার দল তা চেটে খেয়ে সব শেষ করে, আমার জনগণ কিচ্ছু পায়। এটা ওই সময় বলেছিলেন। তো সেই চোর বাটপারদের শাখা প্রশাখা বংশবিস্তার তো হয়েছে এখন। সেজন্য বলছি যে এখন ভালো মানুষগুলো রাজনীতিতে টিকতে পারে না এই চোর বাটপারদের কারণে। কারণ আজকে যে আমরা তো দেখেছি যে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। একজন এফবিসিসি এর নেতা, বিজিএমির নেতা, অমুক সংগঠনের নেতা, তারা এখন এমপি মন্ত্রী হচ্ছে, সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে। অবশ্যই ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারে, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী তারা আসেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাকআপ হিসেবে। আজকে গণমাধ্যমগুলোর দিকে তাকান, নামমাত্র দেখা যায় সাংবাদিক কিংবা অন্য কেউ লাইসেন্সে আছেন, পেছনে সম্পূর্ণ অর্থায়ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, যারা একসময় ভূমিদস্যু হিসেবে জনগণের জমি দখল করেছে, রাজনৈতিক বিবেচনা জনগণের উপরে জোর দখলদারি করেছে, তারা গণমাধ্যমের মালিক। আর এই গণমাধ্যম কি করে? তেলবাজি ছাড়া তো গণমাধ্যম টিকতে পারবে না, লাইসেন্সটা বাতিল করে দেবে। তো সে কারণে আজকে গণমাধ্যমও সঠিকভাবে জনগণের পক্ষে ভূমিকা রাখতে পারতেছে না, দ্যাটস রিয়ালিটি। তারপরেও কিছু কিছু গণমাধ্যম রেখে যাচ্ছে, চরম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কাজ করতেছে। যেমনটি আমরা কিছু মানুষ এই যে কথা বলি, যে সরকার বিরোধী কথা,
এটা কেউ যে যেভাবে নেন, সরকার বিরোধী কথা বলেন, সরকারের সমালোচনা বলেন, সরকারের দুর্বল দিকগুলো নিয়ে আলোচনা করা বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটা সচেতন নাগরিক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, একজন ছাত্র নেতা হিসেবে আমাদের চোখে, আমার চোখে যতটুকু অন্যায় অনিয়ম আমার কাছে মনে হয় আমি ততটুকু নিয়ে সমালোচনা করে যাচ্ছি। তার জন্য তো কম খেসারত দিতে হয়নি, বেশ খেসারত দিতে হয়েছে। এ পর্যন্ত প্রায় 11বার হামলার শিকার হয়েছি, অনেকগুলো মামলার শিকার হয়েছি। এখনও আমার লাইভ অ্যানালাইসিস হয়, কোন কথা ভুল হয়েছে, আইসিটি এনে মামলা দেওয়া যায়, কিভাবে হয়রানি করা যায়। একটা পোস্ট দেওয়ার কারণে অনেক জায়গা থেকে ফোন আসে, হুমকি আসে, ধামকি আছে। তো তারপরে ভয় পাচ্ছি না, আমার যা বলার যতদিন আছি বলে যাব, মারা তো যেতেই হবে একদিন, তো এত ভয় করে কি লাভ। তো সেজন্য আমি বলছি যে আমার সহযোদ্ধা যা দেশকে নিয়ে ভাবেন, তরুণ সমাজকে বলবো যে আজকে এই যে নোংরা রাজনীতির বিরুদ্ধে তরুণদেরকে সোচ্চার হতে হবে। আজকে এই যে করোনার মতো একটা বৈশ্বিক বিপর্যয়, যেটা আমরা বারবার বলে আসছিলাম যে এটা নিয়ে একটা দলমত নির্বিশেষে একটা ঐক্য দরকার। এই যে সরকার, যারা এই রোজার মাসেও যদি বলে থাকেন আপনার রোজা হবে না, আপনার নামাজ হবে কিনা আমি জানি না, কারণ আপনি অহরহ যদি মিথ্যাচার করে যান যে ভোট চুরি করে জনপ্রতিনিধি হয়, জনগণের ভোট ছাড়া জনপ্রতিনিধি হয়ে যদি আপনি নিজেকে বলেন যে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণ নির্বাচিত করেছে, এর চেয়ে মিথ্যা কথা আর আমি মনে করি যে এর চেয়ে খারাপ মানুষও তাহলে আর পৃথিবীতে নাই, যে যারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থেকে যদি বলেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, বিনা ভোটের প্রতিনিধি হয়ে যদি বলেন যে জনপ্রতিনিধি, আপনার চেয়ে বাটপাট চোর তাহলে আর পৃথিবীতে নেই। তারপরে বলছি যে সরকার এই একটা ফলস গভর্নমেন্ট আছে, যে যারা জনগণের জনসমর্থনে সরকার গঠন করেন, নির্বাচনের মাধ্যমে আসেনি, তাদের একটা সুযোগ ছিল যে এই সংকটে অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে একটা ইউনিটি গড়ে তোলা, যাতে বহির্বিশ্ব আমরা একটা রাজনৈতিক ঐক্য গঠন করেছি। এখন যেভাবে এদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে বা একটা রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, একটা গণতন্ত্রহীনতা যে রয়েছে, আইনের শাসনের যে অভাব রয়েছে, সেটি কিন্তু সরকার যদি কৌশলীভাবে কাজে লাগাতে পারত, যেটা এই সংকটে যদি সঠিক পদক্ষেপ নিতে পারত, এই অভিশাপ থেকে কিন্তু তারাও বের হয়ে আসতে পারত। আমি জানি না যে আসলে সরকারকে যারা পরামর্শ দিয়ে থাকেন, কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে যারা বর্তমানে দায়িত্বশীল জায়গায় আছেন, তারা কিভাবে কি চিন্তা করেন। একটা সুযোগ ছিল, তারা কাজে লাগালো না, বরঞ্চ তারা কি করলো যে ভিন্ন মতের লোকজন, জাফরুল্লাহ চৌধুরীর মতো যারা কাজ করতে এগিয়ে আসলেন, তাদের পথটাকে অনেকাংশে সংকুচিত করে দিলেন, বাধার সৃষ্টি করলেন। এইভাবে একটা দেশ তো অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে, একটা বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। বারবার আমরা আহ্বান জানিয়েছিলাম যে এখন দল মত নির্বিশেষে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একটা ইউনিটি গড়ে তুলতে হবে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কারণ আমরা বাস্তব অবস্থায় জানি যে এই পরিস্থিতি সরকার একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না। এতগুলো মানুষ, এই যে লকডাউনের কথা বলা হচ্ছে, লকডাউন মানছে না জনগণ, কিভাবে মানবে? আজকে অলরেডি তো প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে যে জনগণ কাজকর্মহীন অবস্থায় আছে। যে লোকটি বাস চালাতো, টেম্পো চালাতো, ট্রাক চালাতো, রিক্সা চালাতো, দিন মজুরের কাজ করত, তার তো আজকে 1.5 মাস কর্ম নাই, সে কিভাবে খাবে? আজকে যে কিছুদিন আগে দেখেছেন না, আদাসের চালের জন্য, আদাসের টানের জন্য খিলগাঁও থেকে বংশাল পর্যন্ত হেঁটে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। আর অথচ আমাদের দেশের কিছু অসৎ রাজনীতিবিদ সরকারের থেকে নিয়মিত মিথ্যাচার করে যাচ্ছেন যে এদেশে কোনো গরিব মারা যাচ্ছে না। এই মিথ্যাচার কেন করতে হবে? যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা আমরা বলেছি যে উনি শুরুর দিকে স্পষ্ট ভাষায় বলেছেন যে প্রায় 2 লাখ লোক মারা যেতে পারে, কারণ এটা একটা বৈশ্বিক মহামারী, এটার কোনো এখন পর্যন্ত প্রতিষেধক আবিষ্কৃত হয় নাই। তো এইটাতে যদি লোকজন মারা যায়, সেখানে তো সরকারের হাত নাই। হ্যাঁ, সরকারের হাত থাকবে তখন যখন সরকার কার্যকর পদক্ষেপ না নিতে পারবে। কারণ সরকার যতই কার্যকর পদক্ষেপ নিক, তারপরেও কিন্তু মানুষ মারা যাবে, হাজার না লাখ লাখ মানুষ আক্রান্ত হবে, দ্যাটস রিয়ালিটি। কিন্তু তারপরে সরকার কেন লুকোচুরি করতে হবে? 8 মার্চ যখন করোনা রোগী প্রথম শনাক্ত হলো, সরকার শুরু থেকে বলতেছিল যে তারা
যথেষ্ট প্রস্তুতি নিয়েছে, অথচ যখন ঘোড়ার ডিমের প্রস্তুতিটা আমরা দেখলাম যে ডাক্তাররা পর্যন্ত N95 মাস্ক পাচ্ছে না, নট ম্যাস ডাক্তার, শুধুমাত্র যে যারা এই যে ডেডিকেটেড হসপিটালগুলো বা প্রতিষ্ঠানগুলো সেখানের কর্মীরাই N95 মাস্ক পাচ্ছে না। ময়মনসিংহ মেডিকেলের আমরা চিত্র দেখলাম যে প্রায় 12 জন চিকিৎসক সহ 19 জন আক্রান্ত হয়েছেন করোনায়, 59 জন কোয়ারেন্টাইনে হয়েছে, 2টি সেখানের ওয়ার্ড আইসিইউ শিশু বিভাগ এবং একটা জন্য কি বন্ধ রেখেছে চিকিৎসা। এখন এইভাবে যদি প্রতিটা হসপিটালে, বিভাগীয় শহরগুলো, বড় বড় হসপিটালগুলোতে যদি এই অবস্থা চলতে থাকে, চিকিৎসা দেবে তাহলে কারা? একটা চিন্তা করেন। কারণ যেহেতু এই রোগটা সোয়াচে রোগের মতো, যে কারণে আমরা দেখেছি যে বিশেষ করে একজন মানুষ আক্রান্ত হলে তার সংস্পর্শে যারা এসে থাকেন তাদেরকেও আলাদা করে রাখা হয় আইসোলেশনে। হ্যাঁ, তাহলে এই যে ডাক্তার, যারা আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা, যারা এই যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন, এখন তারা যদি আক্রান্ত হন, তারা যদি সঠিকভাবে নিজেদের প্রোটেকশন নিশ্চিত করতে না পারেন, এইভাবে মাঠে নেমে কাজ করতে গিয়ে যদি আক্রান্ত হন, তাহলে চিকিৎসা দেবে কারা? আর এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে কারা? কিন্তু আপনারা তো ব্যবস্থা না নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন। অথচ এবং এই যে মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান যে জেএমআই, যে অনেকে বলে থাকেন যে স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠজন এটার সাথে রিলেটেড, এবং অনেকে জেএমআই কে বলেছেন যে এটা সব, যেটা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাকআপই তারা চলছে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হলো না? তারা ভুল স্বীকার করেছে আর মাফ করে দিলেন। দেশে তৈরি মাস্ক তারা সরবরাহ করে N95 মাস্কের দাম নিয়ে নিল, কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল, আর মাপ চাইল আর মাফ করে দিলেন। এত সোজা? আপনি কে মাফ করেছে? কে সেই মাফ করার কে? জনগণের টাকায় এই N95 মাস্কের টাকা দেওয়া হয়েছে জনগণের চিকিৎসার জন্য। সেখানে কোথাকার কোন এমপি কিংবা কে মাফ করবে? সে কে মাফ করার? এটা হচ্ছে রিয়ালিটি। যে এই অবস্থা চলতেছে আজকে বাংলাদেশ। প্রতিদিনে দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে যেখানে তারা বলেছে যে 400 কোটি টাকার বরাদ্দের মধ্যে যে তারা যে একটা ভাউচার যে দিয়েছে, বিবরণী, আর্থিক বিবরণী, সেখানে 250 কোটি টাকার একটা বিবরণীতে বলছে যে তারা ল্যাবের যন্ত্রপাতি, পিপি কিট, ওষুধ, এগুলো বাবদ 128 কোটি টাকা তারা খরচ করেছে। ভবিষ্যৎ পরিকল্পনা বাবদ 100 কোটি টাকা রেখেছে, এবং কোয়ারেন্টাইন বাবদ তাদেরকে 50 কোটি টাকা দেওয়া হয়েছে। কোথায় কি কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার? কোন কোন জায়গায় কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করেছে? দেখেন, 50 কোটি টাকা। এবং সেখানেও যে হিসাবটা দেওয়া হয়েছে, সেখানে 22 কোটি টাকার হিসাব নাই, গোজামিল দেওয়া হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় আবার ডিটেলস হিসাব চেয়েছে, তো সেজন্য অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে তারা এই যে চোরদের চুরি ধরার জন্য ডিটেলস ইনফো তারা চেয়েছে। এইরকম একটা পরিস্থিতিতেও স্বাস্থ্য মন্ত্রণালয় এইরকম কাজ করে যাচ্ছে, যে লুটপাটের কাজ করে যাচ্ছে, দায়িত্ব জ্ঞানহীন নানা ধরনের কাজ করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। আমরা তো বারবার বলছি যে এটা কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটা সরকারের একার সমস্যা নয়। তো সরকার যে প্রতিষ্ঠানগুলো কাজ করতেছে, সেখানে তারা যদি এই ধরনের গোজামিলের কাজ করে, এই ধরনের অব্যবস্থাপনা করে থাকে, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, তাহলে কিভাবে এই সমস্যার সংকট মোকাবেলা করবেন? তার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি যে ওই যে ভিডিও কনফারেন্স করতেছিলেন যে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে, তো তিনিও কিছু ঘটনা অন্তত বলেছেন যে তার ডাক্তাররা তার সাথেই শেয়ার করেছেন যে আমরা N95 মাস্ক একটাও পাইনি নারায়ণগঞ্জের ডাক্তার মাধ্যমে, যেটা দেখতে পেলাম। এবং গার্মেন্টস সেক্টরের যে ছুটি নিয়ে যে নানা ধরনের তালবানা, সেখানে আমরা দেখেছি যে গাজীপুরের পুলিশ সুপারের মাধ্যমে তিনি যেটি বলেছিলেন যে কিছু কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান বলছে তারা পিপির কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে অন্য কাজ করতেছে। তো এই ধরনের অব্যবস্থাপনা, যাই হোক, প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন যে ভিডিও কনফারেন্সে বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলার, সেই কারণে অন্তত এটা সম্পর্কে অবগত আছেন। যেখানে আমাদের দুর্যোগ ত্রাণমন্ত্রী বলছেন যে দেশে কোনো মানুষ না খেয়ে নাই, এমন কোনো রিপোর্ট তাদের কাছে নাই, অথচ প্রধানমন্ত্রী বললেন যে তার কাছেও এসএমএস আসে মানুষের যে খাদ্য সহায়তা আছে, সংকটের কথা জানিয়ে। তো তাহলে আমি কে মিথ্যাচার করছে?
দেখেন, এইটাই হচ্ছে অবস্থা। তো সেজন্য আমরা বলছি যে এই যে একটা সরকার যে লেজে গোবর অবস্থার মধ্যে, এই যে দীর্ঘদিন সময় পেয়েও তারা এখন পর্যন্ত নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারলো না, এর দায় কার? স্বাস্থ্য অনেকে আমরা না বাম রাজনৈতিক জোট, বাম সংগঠন সহ অনেকে, আমি নিজেও ব্যক্তিগত বলছি যে এই স্বাস্থ্যমন্ত্রী এবং এই ব্যর্থ ডিজির পদত্যাগ করা উচিত। এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এবং খুবই রিডিকুলাস বিষয় যা আমরা দেখে থাকি, যে বিশেষ করে ধরেন আমাদের দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় কাকে? ইংলিশ পড়া একজন লোককে। সরকারের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে একজন ডাক্তার ছিল না, ইংলিশ পড়া, উনি বিশেষজ্ঞ হয়ে গেলেন। ঠিক একইভাবে যে এরকম নানা ধরনের অসঙ্গতি এই দেশে বা এই দেশে রয়েছে। আসলে কি বলবো, যে এরকম একটা অবস্থা। আজকে জাফরুল্লাহ চৌধুরী যেটি বলেছিলেন যে ওষুধ প্রশাসন অধিদপ্তরে দেখা যায় কর্মকর্তা, তিনি ফার্মাকোলজিও পড়েননি কিংবা ফার্মাসিস্টও নন, যে তিনি এইগুলো সম্পর্কে অত ভালোভাবে বুঝবেন কিভাবে যে তার এই যে কিট অনুমোদনের জন্য হয়রানি করা হয়েছে, সেখানে তিনি আজকে ক্ষোভ প্রকাশ করে বললেন। তো এখন এই যে তাদের অব্যবস্থাপনা, কিন্তু সাফারারটা তো আমি আপনি হচ্ছি। আজকে যেখানে ইউরোপের দেশগুলোতে এই বিপর্যয় চরম মাত্রায় ধারণ করেছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলতেছেন যে মে মাসের শুরুর দিকে তারা লকডাউন শিথিল করবেন, বিভিন্ন জায়গায় যে পাবলিক স্পটগুলোকে তারা খুলে দেবেন, পাবলিক প্লেসগুলোতে তারা জনসাধারণের কিছু কিছু ক্ষেত্রে চলার জন্য অনুমতি দেবেন। আমরা কি অবস্থায় আছি? এখন পর্যন্ত কোথাও কি প্রপারলি লকডাউন ব্যবস্থাটা এনশিওর করা গেছে? একটা জায়গায় দেখা যায় যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে যে টেস্ট পরীক্ষা, যাদের পরীক্ষা করে জানা যায় যে এই লোকগুলো আক্রান্ত, তাদেরকে আলাদা রাখা এবং প্রয়োজনে কোনো আবাসিক এলাকা, বিল্ডিং প্রতিষ্ঠানকে লকডাউন করা, যাতে ওই লোকগুলোর মাধ্যমে না ছড়াতে পারে। কারণ যেহেতু এখন পর্যন্ত প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, উত্তম ব্যবস্থা হচ্ছে যে মানুষকে আলাদা রাখা। সেখানে এই দেশে যে আমাদের বর্তমানে যে বলা চলে যে আজকে এই 49 দিনে, সেই 8 মার্চ থেকে যখন করোনা রোগী শনাক্ত হলো, তার 49 দিনে আজকে পর্যন্ত, যদিও কাগজপত্রে ফর্মালি লেখা হয় ক্ষেত্রে 16 কোটি জনগণ, আই থিঙ্ক যে প্রায়, এটা তো আমার সাথে অনেকেই একমত হবেন, যে দেশের জনসংখ্যা প্রায় 20 কোটির মতো, সেখানে মাত্র 43,113টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মাত্র 43,000। যেখানে আমেরিকার মতো দেশে তারা আক্রান্তের সংখ্যায় 2 লাখ প্রায়। তো সেখানে আমাদের দেশে এটি নিয়ে লুকোচুরির কিছু নাই তো, যে ভাই আমার দেশে আক্রান্ত কম হয়েছে। ভারতেও প্রায় যে সম্ভবত 12,000 মতো আক্রান্ত হয়েছে। তো সেখানে আমার দেশে কেন এই যে পরীক্ষা নিয়ে এই ধরনের টালবাহানা করা হলো, যে পরীক্ষা আর সংখ্যা বিশেষ করে যে এখন পর্যন্ত যেটা দেখেছি যে মাত্র 50,000 এখন পর্যন্ত হয়নি, অথচ এমন দেশ আছে যারা পার ডে 1 লক্ষের উপরে পরীক্ষা করতেছে। ঠিক আছে, আমাদের জনবলের অপর্যাপ্ততা রয়েছে, কিটের স্বল্পতা শুরুর দিকে ছিল, এখন তো আর নাই। এখন পর্যন্ত মাত্র 23টি ল্যাবে নাকি এই পরীক্ষা করা হচ্ছে, যেখানে 64টি জেলায় অন্তত উচিত ছিল আজকের 49 দিনে, প্রায় 2 মাসে। এবং তারা যে প্রস্তুতি নিয়েছিল, যে ঘোড়ার ডিমের প্রস্তুতি, এখন পর্যন্ত বাংলাদেশের 64টা জেলায় একটা করে ল্যাব স্থাপন করতে পারেনি। বলছে যে 28টি জেলায় তারা টার্গেট নিয়েছে এবং 23টিতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে সেখানে কি পরিমাণের পরীক্ষা হচ্ছে এবং কয়টাতে পরীক্ষা হচ্ছে আল্লাহ জানে। কারণ তাদের উপরে তো মানুষের আস্থা নাই, এটা তো রিয়ালিটি। তো এই আলোচনাগুলোর অর্থ এবং আমাদের আক্ষেপের বিষয়গুলো আমরা গণমাধ্যম, এখন যেহেতু মানুষ ঘরে থাকার কারণে নানাভাবেই গণমাধ্যম সবসময় জানানো সম্ভব হয়, আমরা জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতেও অন্তত জানাচ্ছে, মানুষ জানাচ্ছে তাদের ক্ষোভের কথা, যে অন্তত সরকারের তো একটা প্রতিনিধি রয়েছে যারা এগুলা অ্যানালাইসিস করে, এগুলা পর্যবেক্ষণ করে, তারা সরকারের কাছে যদি তুলে দেয় এবং সরকারের যদি কানের এই কর্ণকুহুরে ঢোকে দেন ভালো, না হলে আসলে আমাদের এই জনগণের খেসারত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। যে জিনিসটা আমরা বলতে থাকি যে 11ই জানুয়ারি যখন এই
ডিসেম্বরে যখন চীনের উহানে ডিসেম্বরে যেখানে চীনের উহানে প্রথম করোনা রোগী আইডেন্টিফাইড হলো এবং 11ই জানুয়ারি যখন প্রথম মৃত্যু হয়, সেখানে মৃত্যুর সংখ্যাটা 50,000 পৌঁছাতে সময় লেগেছিল 82 দিন। 90 দিনে সেটা 1 লাখ হয়েছিল। প্রথম 90 দিনে মৃতের সংখ্যা সারা বিশ্বে 1 লাখ হয়েছিল, আর নেক্সট 15 দিনেই তার সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে এবং এখন তো ওভার 2 লাখ, প্রায় 28 লাখের মতো সারা বিশ্বে আক্রান্ত। সুতরাং যেখানে 28 লাখ সারা বিশ্বে আক্রান্ত, সেখানে আমার দেশে লাখ লাখ লোক, হাজার হাজার লোক আক্রান্ত হবে না, এটা তো বলার কোনো অবকাশ নাই। সুতরাং এটা নিয়ে কোনো হাইডিং এর কিছু নাই। যাই হোক, আবারও অনেকে কমেন্টস করেছেন যে জিনিসটি, যে আমি বারবার বলছি যে বিশেষ করে লাইভটি যদি শেয়ার করেন তাহলে আমাদের অনেকে দেখার সুযোগ পাবেন। আর আমার এটা এবং আরেকটা পেজ যেটা ওই যে এমডি রুহুল হক, এই দুটো পেজ ছাড়া আমার আর কোনো পেজ নাই কিংবা ফেসবুকের কোনো আইডি নাই। সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না বারবার যে তথ্যটি দিয়ে থাকে। আর দয়া করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা একটু আছেন তারাও একটু অন্যদের ইনফর্ম করবেন যে আমার কোনো ফেসবুক আইডি নাই, আর পেজ এটা এবং আরেকটা পেজ এমডি রুহুল হক, এই দুটো পেজ ছাড়া। আর বিশেষ করে হ্যাঁ, অনেকে আবারও কমেন্টস করেছেন যে উপরের লিঙ্কটি কি ভাই, সেটি আমি আমার লাইভের শুরুতে বলেছিলাম, আবারও বলি। উপরের লিঙ্কটি হচ্ছে যে ছাত্র অধিকার পরিষদ এই করোনার এই সংকটে, বৈশ্বিক সংকটে দেশের অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য একটা জরুরি তহবিল গঠন করেছে, যার মাধ্যমে ফান্ড সংগ্রহ করে থাকে এবং অসহায় হতদরিদ্র মানুষকে শুরুতে যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান বিতরণ করেছিল, সচেতনতামূলক কার্যক্রম করেছিল, কিন্তু 20 মার্চের পর থেকে খাদ্য সহায়তা দিয়ে আসছে অসহায় মানুষকে। তো সেখানে ওখানে কিছু বিকাশ, রকেট, একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা পেপাল নাম্বার দেওয়া আছে। তো আপনারা যদি এই পবিত্র রমজান মাসে অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করতে চান ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, আপনারা সেখানে উল্লেখিত অ্যাকাউন্টসগুলোতে আপনারা বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ দিতে পারেন। আর অর্থ দেওয়ার পাশাপাশি আমরা যে জিনিসটি এনকারেজ করি যে অর্থ দিয়ে নিশ্চিত হবেন, সেখানে 2-3টা নাম্বার নিশ্চিতকরণের জন্য যে দেওয়া হয়েছে, যে অর্থাৎ অর্থ পাঠানোর জন্য আলাদা নাম্বার, নিশ্চিতকরণের জন্য আলাদা নাম্বার, যে আপনার অর্থটা আমাদের কাছে এসে পৌঁছেছে কিনা। আমরা যে জিনিসটি বারবার বলি, আমাদের সহযোগিতা, আমরা অফলাইনে অনলাইনে নানা ধরনের কাজ করে থাকি। পরিচিত মানুষকে ফোনে নক করা, অনলাইনে নক করা, তাদের সাথে কথা বলার মাধ্যমে কিছু ফান্ড সংগ্রহ করা। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ 6,000 মানুষ, 6,500 মানুষকে আমরা খাদ্য সহায়তা দিতে পেরেছি। তো সে কারণে আমরা ব্যস্ত থাকি। সেই কারণে বলছি, যারা ছাত্র অধিকার পরিষদের জরুরি তহবিলে অর্থ দিতে চান, যারা আমাকে ভালোবাসেন, আমাদের মাধ্যমে মানুষের জন্য কাজ করতে চান, তারা ওই উল্লেখিত নাম্বারগুলোতে অর্থ পাঠালেই আমরা পাবো। সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগতভাবে আসলে যোগাযোগ করার দরকার নাই, অর্থনৈতিক অন্তত বিষয়। আমরা ওখানে নিশ্চয়ই নাম্বার দেওয়া আছে, অর্থ কালেকশনের নাম্বারগুলো দেওয়া আছে। আর বিশেষ করে আমার সহযোদ্ধা মশিউর রহমান, রাশেদ খান, ফারুক হাসান, হাসান আল মামুন, আমরা নানান কাজে ব্যস্ত থাকি। সেই কারণে বলবো যে অর্থনৈতিক বিষয়ে অনেকে দেখা যায় একাধিকবার ফোন দিয়ে থাকেন যে ভাই টাকা পাঠাবো, সে কারণে দয়া করে ওই নাম্বারগুলোতে পাঠালেই হবে। সেক্ষেত্রে আমাদের কাছে না দিলেও হবে। তো ওই লিঙ্কটা হচ্ছে সে ফান্ড রেজিং এর লিঙ্ক, যেখানে গেলে আপনি ডিটেলস একটা লেখাও দেখতে পাবেন। আর যে জিনিসটি আমরা সবসময় বলার চেষ্টা করে থাকি, যে বিশেষ করে যে বর্তমানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, ব্যক্তিগত উদ্যোগেও এই সংকট মোকাবিলায় আসলে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমরা যেটা বলে নিজেরা তো সাফারার হব, সরকার তো ভুল করতেছে বা তাদের তো ল্যাকিংস রয়েছে, কিন্তু তার খেসারত কিন্তু আমাদেরকেও দিতে হবে। সুতরাং সেই কারণে আপনার আমার যে ভূমিকাটা রয়েছে সেইটুকু যদি আমরা পালন করি, তাহলে অন্তত অনেক ধরনের সমস্যা সমাধান করতে আমরা পারবো। এখন দেখছি একটা ফ্যাশন, বিশেষ করে যে মন্ত্রীরাও পর্যন্ত ধান খেতে যান, ওই যে 2-3 পোস্ট যেটা বলে যে ধান কেটে একটা সেলফি তুলে পুটুস ফেসবুকে দিয়ে তারা উধাও। যার কাজ তাকে সেই কাজটি করতে দিন, তাকে এনকারেজ করুন। অন্যথায় এইসব ফটোশুটের দরকার নাই যে ক্যামেরা নিয়ে একেবারে ধান খেতে চলে যান, আর আপনি ধান কাটতেছেন, আর একজনে লাইভ করতেছে, আর একজনে ফটোশুট করতেছে। এই সমস্ত ভাওতাবাজি বাদ দেন। কারণ আমি বলছি, আমি ধান কাটতে খুব একটা পারি না, আমি কৃষি কাজের কিছু কাজ করতে খুব একটা পারি না। সুতরাং আমি এই সমস্ত যে ভাওতাবাজির তো দরকার নাই যে এক মুঠি ধান কেটে মাথায় নিয়ে একটা ছবি তুলে ফেসবুকে দিলাম ফ্যাশন শো করতে। যে কৃষকরা যেটা বলছে যে অনেকে যে ছবি তুলে চলে যাচ্ছেন ধান ক্ষেত থেকে, ফটোশুট শেষ তারা উধাও। ফেসবুকের ওই যে একটা লাউকে একজনে বলছেন যে একটা লাউকে লম্বাভাবে
7-8টি ফালি করেছে, তারপরে যে না মানে বিতরণ করতেছে যে মানবতার সবজি বাজার, যে যে সেই একটা লাউর ফালি দিয়ে কিচ্ছু হয় না। আপনি দিলে একটা লোককে একটু দেন যাতে পর্যাপ্ত, যে একটা লোক একবেলা খেতে পারে। একটা লাউকে 10টা ভাগ করলে একটা ফালি দিচ্ছেন আর নাম ফুটাচ্ছেন যে আমরা ফ্রিতে সবজি দিচ্ছি, আচ্ছা সেই লোকটি একবেলা খেতে পারতেছে না। যদি সেই ক্ষেত্রে যারা ত্রাণ বিতরণ করতেছেন বিভিন্ন সংগঠন ব্যক্তি, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ করে শুধুমাত্র ওই ফেসবুকে ছবি প্রচারের জন্য, সবের জন্য নয়, মানবিক জায়গা থেকে নিজের দায়িত্ববোধ থেকে একজন মানুষ হিসেবে মানুষের সহযোগিতা এগিয়ে আসুন। বিশেষ করে আমি যে এলাকায় আছি, ধরেন আমার আশপাশের যারা আছে প্রতিবেশী, তাদের যদি খোঁজ খবর নিয়ে আমি চেষ্টা করি যে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য, এবং এইভাবেই যদি সবাই এগিয়ে আসি, তাহলে কিন্তু অনেক সমস্যা ইজিলি সমাধান করা সম্ভব। ঠিক একইভাবে আজকে বাংলাদেশে 300 এমপি রয়েছেন, অনেকগুলো মন্ত্রী রয়েছেন, যে পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ডের কাউন্সিলর, মেম্বার, ইউপি চেয়ারম্যান, এতগুলো জনপ্রতিনিধি, তারা যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসেন, এবং যেটা আমরা বলেছি যে এই আওয়ামী লীগ পরপর 3 টার্ম ক্ষমতায় থাকায়, অর্থাৎ 11 বছর ক্ষমতায় থাকায় নেতাকর্মীরা বেশ আর্থিকভাবে অনেকেই টাকা টোকা কামিয়েছেন। তো তারা তো এটা তো সরকারকে বাঁচাতে, সরকারকে এই বদনাম থেকে বাঁচাতে তাদের তো খরচ করা উচিত। কিন্তু সেখানে আমরা দেখেছি যে সরকারি দলের লোকজনই এই ত্রাণ চুরির সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত। আজকেও আমাকে একটা ছেলে বাগেরহাটের একটি জায়গা থেকে ফোন দিয়ে বলেছেন যে তাদের এখানে ইউপি মেম্বার, চেয়ারম্যানরা ত্রাণ ঠিকঠাকভাবে দিচ্ছে না, ত্রাণ চুরি করছে। তখন আমি তাকে পরামর্শ দিয়েছি যে ডিসিকে জানাও, ইউনোকে জানাও। তখন তিনি বলেছেন যে ভাই তারা তো প্রশাসন এবং দলীয় লোক মিলে সব একাকার। তারপর আমি বলেছি বেশ ভালো মানুষ রয়েছে প্রশাসনে এখনো, সুতরাং চেষ্টা করো এক জায়গায় না ইনফর্ম করলে দ্বিতীয় জায়গায় জানাতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ভিডিও ধারণ করে সেই অনিয়মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও, অনেকের নজরে চলে আসবে। তো সরকার প্রতি আমাদের আহ্বান থাকবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলে অসৎ কিছু নেতাকর্মী থাকে, বাটপার থাকে, চোর থাকে, সুতরাং সেটাকে সাফাই করার কিচ্ছু নাই। যে নিউজ করার কারণে যে সাংবাদিকদের হয়রানি করবেন, কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিবে তাদেরকে হয়রানি করবেন, এই ধরনের নোংরা মানসিকতা থেকে সরে এসে দুর্বলতাটাকে চিহ্নিত করে সেটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। এতে মানুষের উপকার হবে, মানুষ উপকৃত হবে। আজকে গার্মেন্টস খোলা এবং বন্ধ নিয়ে কি ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মাধ্যমে একটা হযবরল অবস্থা। হ্যাঁ, এটা ঠিক যে কারণ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ, যদিও সরকার যাই বলুক না কেন বংচং যে উন্নয়নশীল দেশ, অমক তমক হ্যাং ট্যাং, আমরা নিম্ন মধ্য আয়ের দেশে উপনীত হয়েছি, কিন্তু বাস্তব অবস্থাটা তো আমরা জানি যে আমাদের দেশের অবস্থাটা কি। প্রবাসী শ্রমিকদের আয়ের রেমিটেন্স কিংবা গার্মেন্টসের প্রোডাক্ট রপ্তানি ছাড়া এদেশের অর্থনীতি একটা মারাত্মকভাবে সংকটে পড়বে। সুতরাং এরকম একটা বিদ্যমান পরিস্থিতিতে অনেকে যেটা বলছেন যে আমরা যদি গার্মেন্টসের বাজারটা যদি ধরতে না পারি, তাহলে বাজারটা কম্বোডিয়া, চায়না, বিশেষ করে হংকং, কয়েকটা দেশের কথা বলছেন, সেখানে চলে যাবে। হ্যাঁ, দেশের অর্থনীতির স্বার্থে যদি কিছু উদ্যোগ নিতে হয়, কিছু গার্মেন্টস, নির্দিষ্ট গার্মেন্টস যদি খোলা রাখতে হয়, সেখানে সেই গার্মেন্টসের শ্রমিকরা কোথায় কোথায় আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনটেন করে তাদেরকে ঢাকায় আনেন, তাদেরকে একটা থাকার ব্যবস্থা করেন, তাদেরকে প্রয়োজনে 2 দিন ট্রেনিং দেন যে এইভাবে থাকতে হবে, এইভাবে চলাচল করতে হবে। কারণ মোস্টলি তো তারা অসচেতন, এটা আমাদের তো ঢেকে রাখার কিছু নেই, শিক্ষিত মানুষগুলো অসচেতন। সুতরাং এইভাবে তাদেরকে প্রয়োজনে 1-2 দিন ট্রেন করে তারপরে গার্মেন্টসটা খোলেন, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু এই যে লোকগুলোকে ট্রাকে করে আনতেছেন, হেঁটে আসতেছে, কি একটা দুর্ভোগ এবং একটা সিদ্ধান্তহীনতা, যে একবার খোলার সিদ্ধান্ত নেয়, আবার জনগণ যখন সমালোচনা করে তখন সে সেখান থেকে পিছু হটে যায়। তো এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের দোদুল্যমান অবস্থায় কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টরের জন্য এরকম একটা দোদুল্যমান সিদ্ধান্ত আসে, এরকম একটা দ্বিচারিতামূলক সিদ্ধান্ত আসে। সরকার প্রস্তুতি নিয়েছে, এটা প্রস্তুতির নমুনা। একবার ঢাকায় এনেছে, আবার পাঠিয়েছে, আবার আনতেছে, আবার গার্মেন্টস মালিকরা বক্তব্য দিচ্ছে যে আমরা শুধুমাত্র কাছাকাছি শ্রমিকদেরকে নিয়ে খোলার চেষ্টা করতেছি। গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় থাকে না, তাদের গ্রামগঞ্জে চলে গেছে অলরেডি। সুতরাং এই ভংচং কথা বলে তো লাভ নাই। তারপর আমরা বলেছি যে
দেশের স্বার্থে যদি কিছু কিছু জায়গায় খোলা রাখা লাগে, সেটা স্বাস্থ্যবিধি মেনে প্রপার ওয়ে মেনটেন করে সেটাকে খুলতে হবে। আমরা শুরু থেকে বলেছিলাম যে এই পরিস্থিতি, তখন বলেছিলাম যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে 2 মাসের মধ্যে রিকভার করা সম্ভব হবে। কিন্তু যখন দেখেছি আমরা পরিস্থিতি ঠিকভাবে তারা প্রস্তুতি নিতে পারে, তখন কিন্তু আমরা বারবার বলছি যে এই পরিস্থিতি 3-4 মাস, এখনো বলছি যে এই এপ্রিল মাস তো চলবে এভাবে, মে মাসের মধ্যেও এই পরিস্থিতি স্বাভাবিক হবে না, এমনকি জুন পর্যন্ত, জুনেও পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। সুতরাং সেখানে দেশ যারা চালায় সরকার, তাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। সরকার প্রণোদনা দিচ্ছেন, খালি প্রণোদনা দিলেই সব ঠিক হয়ে যাবে। কৃষকরা যেখানে কৃষকরা আমরা দেখেছি যে তারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে, ফসল নিয়ে একটা শঙ্কায় পড়েছে যে 2 সপ্তাহের মধ্যে হাওরের ধান পুরোপুরি পেকে যাবে। এখন পর্যন্ত 40% 40 না যেন 60% বলো যে ধান এখন পর্যন্ত কাটা হয়নি। সেখানে ওই যে ফটোশুট করে বলতেছেন যে অমুকে ধান কাটতেছে, অমুক সংগঠন তমুক সংগঠন। ধান কাটেন, ফটোশুট লাগবে না, মানুষের উপকার তো করবেন। ওই ক্যামেরা নিয়ে ধান খেতে গিয়ে 2 মুঠো ধান কেটে মাথায় নিয়ে একটা ছবি তুলে দিয়ে দিলেন যে ধান কাটতেছে। আপনার ধান কাটার তো দরকার নেই, একজন মন্ত্রীর কাছে তো ধান কাটা নয়। মন্ত্রীর হাজার হাজার না লাখ লাখ ফলোয়ার্স রয়েছে, তার ডেডিকেটেড কর্মী রয়েছে হাজার হাজার। মন্ত্রী সেই কর্মীদেরকে নির্দেশ দেবে যে আপনারা ধান কাটতে নেমে যান। তারপরেও আছে যে ওই যে দেখেছিলাম সম্ভবত সাতক্ষীরার একজন সরকার দলীয় এমপি জগলুল হায়দার, নামটা সম্ভবত ভুল হতে পারে, যাই হোক, তো উনি একজন প্রফেশনাল কৃষকের ভূমিকায় তাকে দেখছিলাম হাল চাষ করতে, ধান খেতে। এইরকম যদি কেউ হয়ে থাকেন যে কৃষিকাজের সাথে প্রফেশনাল সে করতে পারেন, সে মানুষকে এনকারেজ করার জন্য আপনি যেতে পারেন। কিন্তু ওই একাঠি ধান কেটে একটা সেলফি তুলতে যদি যান, তাহলে আপনি আপনাকে যারা অনুসরণ করে তারাও তো ওই ফটোশুট নিয়েই থাকবে, ওই সেলফি তুলেই চলে আসবে। সেক্ষেত্রে তো আপনি মানুষের উপকারের পরিবর্তে সর্বনাশ করলেন। সেখানে বলছি যার কাজ তাকে করতে দিন। আমাদের দেশের পুলিশ ভাইয়েরা, আর্মির ভাইয়েরা কিংবা নেভির ভাইয়েরা, এই সমস্ত বাহিনীতে যারা আছেন, তাদের ধরেন লিডাররা যদি, যেমন কিছুদিন আগে র্যাবের একজন কর্মকর্তার একটা ছবি দেখেছিলাম, সম্ভবত উনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি বস্তা মাথায় নিয়ে বহন করে যাচ্ছিলেন এবং বলছিলেন যে আমি যেহেতু লিডার, আমি যদি এটা বহন করি দেন আমার যারা কাজ করতেছে তারা তখন এটাতে উৎসাহিত হবে যে না, আমার নেতা এটা মাথায় নিতে পারছে, আমার অধিনায়ক, সুতরাং আমার নিতে কোনো শঙ্কা নেই। তখন তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে, যেটা বলে যে কাজ করতে পারবেন, উৎসাহিত হবেন, সেখানে তিনি করে যাচ্ছেন। সেটা হতে পারে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের ভাইয়েরা বিশেষ করে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই সময় কৃষকের পাশে দাঁড়িয়ে। আর ওই যে রাজনৈতিক দলের ফটোশুটগুলোর দিয়ে তো কোনো কাজ হয় না, যেটা বাস্তব কথা। বাটপারগুলা, চোরগুলা, যেটা যারা ধান্দাবাজি করে হাট বাজারে চাঁদা তুলে, ট্রাক স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা তুলে, শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলে রাজনীতির নামে লুটপাট করত, তারা এখন শ্রমিক না খেয়ে আছে, শ্রমিকদের পাশে নাই। ওই সবজি বাজার থেকে চাঁদাবাজি করতে এখন একটা লাউ 10 ভাগ করে দিয়ে না, মানে দেখাচ্ছে, শো আপ করতেছে যে মানবতার বাজার মিলাচ্ছে তারা। এই সমস্ত ভাওতাবাজি তো, এগুলো তো জানেন, যারা প্রকৃত অর্থে কাজ করে তারা প্রচারের চেয়ে কাজ করে বেশি। আমরা বলছি যে তারপর আমরাও প্রচার করি, আপনাদেরকে বলি যে প্রচার কিছু কিছু ক্ষেত্রে একটু দরকার আছে, যে মানুষকে এনকারেজ করার জন্য, কিন্তু স্যাস্ট্রামি কাজের প্রচারের দরকার নাই। তো যাই হোক, সর্বশেষ অনেকক্ষণ লাইভ করেছি, সবসময় লাইভে আসি না, আজকে অনেকক্ষণ লাইভ করলাম। তো যারা লাইভের সাথে এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলের প্রতি একটা বিনীত আহ্বান থাকবে, হাত জোর করা আহ্বান থাকবে যে বিশেষ করে এখন পর্যন্ত এই সংক্রমণ থেকে পরিত্রাণের উপায় হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, সারা বিশ্ব যেটি বলছে, এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, চিকিৎসা এখন পর্যন্ত ওইভাবে কোনো আবিষ্কৃত হয়নি। একমাত্র খুব যারা ক্রিটিক্যালি অবস্থায় চলে যান তাদেরকে শ্বাস প্রশ্বাস ঠিক রাখার জন্য ভেন্টিলেটর কিংবা আইসিইউ সুবিধা দেওয়া হয়। সুতরাং সেই ক্ষেত্রে সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা নিজেরা একটু ঘরে থাকি এবং অন্তত দীর্ঘদিন কষ্ট করেছি, আমরা জানি আমার নিজেরও বোরিং লাগে, কিন্তু তারপর একটু চেষ্টা করি এই পরিস্থিতিটা স্বাভাবিক করতে। কারণ না, আমরা যদি অবাধে চলাফেরা করি, আমি আক্রান্ত কিনা আমি জানতেছি না, আমি অন্যের মাঝে ছড়িয়ে দিচ্ছি, ঠিক একইভাবে অন্যের কাছ থেকেও কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই যে হাট বাজারে যারা ঘোরাফেরা করে কিংবা তারপরে বাড়িতে আসি, বিশেষ করে বাচ্চারা রয়েছে, বৃদ্ধরা রয়েছে,
তাদের জন্য কিন্তু খুবই একটা কঠোর সতর্কতা, যে তারা আক্রান্ত হলে কিন্তু তারাই সবচেয়ে ভোগান্তিতে পড়িবেন, তাদের মৃত্যুর হারটাই বেশি। বিশেষ করে বাংলাদেশে কিন্তু বিশ্বের চেয়ে এখন পর্যন্ত মৃত্যুর হারটা সবচেয়ে বেশি। যেমন এখানে মৃত্যুবরণ করেছে 145 জনের মতো সরকারি তথ্য মতে, এবং সুস্থ হয়েছে 122 জন। তো কম্পারেটিভলি কিন্তু মৃত্যুর হারটা বেশি। আর সরকারি তথ্য মতে এ পর্যন্ত 5000 সামথিং পরীক্ষা করেছে। কিন্তু কিছুদিন আগে সোহেল তাজের একটা ভিডিওতে সম্ভবত তিনি বলেছিলেন যে তিনি ওভার কনফিডেন্ট নিয়ে বলেছেন যে লক্ষ লক্ষ মানুষের পর্যন্ত আক্রান্ত হয়েছে। আমাদেরও ধারণা যেটা, যেহেতু আমরা পর্যাপ্ত পরীক্ষা করতে পারতেছি না, অবশ্যই যেটা আমরা দীর্ঘদিন ধরে বলেছি, বাংলাদেশের 64টা জেলায় ছড়িয়ে গেছে। হয়তো এখন যেটা আমরা দেখছি যে অনেক মানুষের মধ্যে কোনো ধরনের উপসর্গ ছাড়াই কিন্তু এই করোনা ভাইরাস আর সংক্রমণ তার মধ্যে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে যে জিনিসটি অনুরোধ থাকবে যে আপনার বারবার, যেহেতু এটা প্রপার ট্রিটমেন্ট নাই, সুতরাং স্বাস্থ্যবিধিটা মেনে আমরা একটু চলি, যে বাইরে গেলে যেন মাস্ক ইউজ করি, হাত ধোয়াটাতে হাত ধুই, এবং অকারণে যেন বাইরে না পাই। বাসায় দীর্ঘমেয়াদী বোরিং থাকলে একটু বই পড়ি, একটু গান দেখতে পারি, একটু ইউটিউবে ভিডিও দেখতে পারি বিভিন্ন। এখন এই রমজানের মাস, ইবাদত বন্দেগীর মাস, যারা কোরআন পড়েন না তারা কোরআন শিখতে পারেন, এর যারা সূরা কেরাত শুদ্ধভাবে পারেন না ইউটিউবে সূরা কেরাত শিখতে পারেন। যে কাজ করেন না কেন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা তারাও তাদের ধর্মীয় কাজকর্মগুলোতে একটু মনোযোগ হতে পারে। কারণ আমরা যারা ধর্মে বিশ্বাস করি তাদের তো একটা জিনিস জানি যে সৃষ্টিকর্তা আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে সহজে পরিত্রাণ করতে পারেন। সে কারণে সৃষ্টিকর্তার নিকট দোয়া করি, ফরিয়াদ করি, তার কাছে ক্ষমা চাই। যেটা আমরা ইসলাম ধর্মের যে জিনিসটা আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে বিশেষ করে যে এই যে আসমান জমিনে যত বালা মুসিবত, এগুলো আমাদের নিজেদের হাতের কামাই। অর্থাৎ মানুষ অতিরিক্ত পাপ কর্মে লিপ্ত হলে আল্লাহ নানা ধরনের গজব পাঠিয়ে থাকেন, সেটি তো আমরা জানি। সুতরাং সেই জায়গা থেকে আমরাও আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। যে আমরা অনেকে এই যে যেটা বলছি না, যে আজকে সমাজের জাস্ট এই কথাটি বলে শেষ করবো, বেশিক্ষণ সময় নিব না, যে একটু আপনার বাসার থেকে আপনার আশপাশে মানুষ চেয়ে দেখেন যে কতজন মানুষ সৎ, কতজন মানুষ নীতিবান, কতজন মানুষ আদর্শবান। একজন ঘুষ খেয়ে টাকা এনে মসজিদ বানায়, মাদ্রাসায় দান করে, জন প্রতিনিধি হয়ে বাজার থেকে চাঁদাবাজি করে, মানুষকে ঠকাইয়ে টাকা পয়সা কামায়, সেই টাকা দিয়ে জনপ্রতিনিধি সাজে, সমাজসেবক সাজে। এই ধরনের ভণ্ডদের সংখ্যাটাই কিন্তু বেশি, ভালো মানুষের সংখ্যাটা খুবই কম। কারণ ভালো মানুষ যদি থাকতো বেশি, তাহলে আজকে দেশে এত অশান্তি হতো না, দেশে এত যুদ্ধ বিগ্রহ, সারা বিশ্বে এত ফাইটিং হতো না। সুতরাং সেই জায়গা থেকে বলছি যে অন্তত এই রমজান মাস আমাদেরকে সঠিক পথে প্রত্যেককে ফিরে আসার তৌফিক দান করুক, প্রত্যেকে হেদায়েত দান করুক। আমরা সেই প্রার্থনাটা যেন সবাই করি। আর পাশাপাশি সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আপনি যদি নিজে ভালো থাকেন, আপনার আশপাশকে ভালো রাখতে পারবেন। সুতরাং সে কারণেই বলছি যে সবাই নিজের সচেতনতার পাশাপাশি আপনার আশপাশের লোকজনকে একটু সচেতন করুন। আর সরকারের প্রতি আবারও অনুরোধ থাকবে যে আমরা নানা ধরনের দুর্বলতাগুলো নিয়ে আলোচনা করি, ভবিষ্যতেও করব। সেক্ষেত্রে আপনারা যদি ভেবে থাকেন যে মামলা হামলা দমন পীড়ন দিয়ে বন্ধ করবেন, সেটি ভুল ভাববেন। এটা এই কোনো যুগেই সেটা করা যায়নি, মানুষের মুখ বন্ধ করা যায়নি, নির্যাতন নিপীড়নের মাধ্যমে সত্যকে কখনোই দমানো যায়নি। সুতরাং সে কারণে আমরা বলবো যে আমরা যেই দুর্বলতাগুলো আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছি, আপনারা যদি সেটাকে আমলে নিয়ে সংশোধন করতে পারেন, সেটা যদি প্রতিকার করতে পারেন, দেন দেশের মানুষ উপকৃত হবে, আপনাদের রাজনীতি মানুষের কাছে পরিচ্ছন্ন হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হবে। সুতরাং সেটা যদি করতে পারেন, দ্যাটস এনাফ। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, এই সংকটে কিন্তু আপনাদের একটা সুযোগ তৈরি হয়েছে যে জনগণের কাছে যাওয়ার। দীর্ঘদিন যারা ধরেন এই যে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার কারণে, দমন পীড়নমূলক শাসন ব্যবস্থার কারণে জনগণের যারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ছিলেন, জনগণের সেবা করতে পারেন, এখন কিন্তু আপনার একটা সুযোগ হয়েছে যে জনগণের দৌড় গোড়ায় যাওয়া। আপনি মানুষকে 1 কেজি চাল দিয়ে সহযোগিতা করেন, একটু খোঁজ দেন, অনেক খুশি হবে মানুষ। এইভাবে একটু রাজনীতি করলে তো মানুষের জন্য রিস্ক নেওয়া লাগবে। আপনি জনপ্রতিনিধি হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, অথচ জনগণের বিপদে আপনি নিজে বাঁচতে রুমের মধ্যে থাকবেন যে করোনা যাতে না ধরতে পারে। একটা কথা না বললেই নয় যে নারায়ণগঞ্জের একজন কাউন্সিলর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম নাম সম্ভবত, একজন কাউন্সিলর দেখেছি যে ওনার কাজগুলো আমি শুরু থেকে অনেকের পোস্টের মাধ্যমে ফেসবুকে দেখেছিলাম যে হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে। তারপরে এবং এই যে বর্তমানে যেখানে সন্তান মা বাবার লাশ ফেলে যাচ্ছে, সেখানে তার একটা টিম নিয়ে তারা হিন্দুদের লাশ শ্মশানে নিয়ে যাচ্ছেন, মুসলিমদের লাশ কবরে নিয়ে যাচ্ছেন। এইরকম তো জনপ্রতিনিধি হওয়া উচিত। এবং
তাকে নিয়ে দেখেছি যে সম্ভবত নেদারল্যান্ডসের একজন এমপিও পোস্ট দিয়েছেন। জনপ্রতিনিধি তো এটাই হতে হবে ভাই। আপনাকে কেন একজন মানুষ বা জনগণ নেতা মানবে? অন্যদের চেয়ে আপনার তো কিছু এক্সেপশনাল কোয়ালিটি থাকতে হবে। মানুষের সাথে একটা মিশুক স্বভাবের, মানুষের সুখে দুঃখে পাশে থাকার, বিপদের দিনে তাদের খোঁজ খবর নেওয়ার। আমার মধ্যে কিসের জনপ্রতিনিধি আপনি হবেন? কেন আপনাকে জনপ্রতিনিধি মানবে? সেটা অনেকক্ষণ লাইভ করলাম। যারা লাইভের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই পেজটি ব্যতীত আমার কোনো ফেসবুক আইডি কিংবা আর ওইভাবে পেজ নেই। আর শুধু একটা পেজ আছে এমডি রুল হক নামে। সেক্ষেত্রে যারা ফেসবুকে অনেকে টাকা পাঠাচ্ছেন আমার নাম নিয়ে, অনেকে বিশেষ করে আমি কয়েকজনের কাছে তথ্য এসেছিল যে টাকাও দিচ্ছে, অনেক শুভাকাঙ্ক্ষীরা যে প্রতারণার মাধ্যমে টাকা নিচ্ছিল। তো সেজন্য আমি বলবো আমার কোনো ফেসবুক আইডি নাই। আর এই পেজটি থেকে আমি বর্তমানে লাইভ এসে থেকে আরেকটি পেজ আছে, সেটিও আপনারা দেখেছেন, আমি এই পেজ থেকে শেয়ার দিচ্ছি এমডি রুল হক নামে। এছাড়া আর কোনো পেজ বা আইডি নাই। আর বিশেষ করে উপরের যে জিনিসটি আমি আবার বলেছিলাম, এটি হচ্ছে ছাত্র অধিকার পরিষদের যে ফান্ড রেজিং এর একটা ফেসবুক ইভেন্ট, যেখানে একটু স্ক্রল করলে বিকাশ, রকেট এবং বেশ কিছু একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা পেপাল অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা যদি এই রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান, অনেকে ব্যক্তিগতভাবে চাইলেই তো সহযোগিতা করতে পারেন না। একজনে 100 টাকা দেন, একজনে 50 টাকা, একজনে 500 টাকা। কিন্তু আমাদের কাছে যদি 100 মানুষ 100 টাকা করেও পাঠায় দেয়, সেক্ষেত্রে 10,000 টাকা। সেক্ষেত্রে আমরা একজন মানুষ 100 টাকা দিয়ে তো আর একজন মানুষকে খুব একটা সহযোগিতা করতে পারে না। কিন্তু আমরা 100 মানুষ সহযোগিতা করলে 10,000 টাকা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ওই 10,000 টাকা অন্তত কিছু মানুষকে সহযোগিতা করতে পারি। সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী আল্লাহর রহমতে সারা দেশেই তাদের নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, মানুষের বাসা বাড়িতে গিয়ে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যদি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান, ওই ফান্ড রেজিং এর নাম্বারগুলোতে আপনারা অর্থ সহযোগিতা পাঠাতে পারেন। অর্থ সহযোগিতা পাঠাতে আমরা বারবার বলছি যে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার দরকার নেই। ওখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে পাঠালেই ছাত্র অধিকার পরিষদের জরুরি তহবিলে জমা হবে, এবং সেখানে নিশ্চয়নের জন্য 2-3টি নাম্বার দেওয়া আছে। আপনারা অর্থ পাঠিয়ে নিশ্চিত হতেও আপনাদেরকে অনুরোধ করতেছি। কারণ হচ্ছে আপনার অর্থটা সঠিকভাবে সঠিক জায়গায় আসছে কিনা সেটি আপনারা একটু কনফার্ম হবে না। আমরা বলছি যে আমার সহযোদ্ধা আমি, রাশিদ খান, ফারুক হাসান, হাসান আল মামুন, মশিউর রহমান, দেখা যায় আমরা একটু দায়িত্বশীল জায়গা থাকি, নানা কারণে একটু ব্যস্ততা থাকি, সেখানে সবাই অনেক সময় অসংখ্যভাবে ফোন দিয়ে থাকেন, সবার রেসপন্স করা সম্ভব হয় না। কিন্তু আপনারা যদি আর্থিক সহযোগিতা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে এনকারেজ করবো। আমরা ছাত্র অধিকার পরিষদের ফান্ড রেজিং এর লিঙ্কে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে অর্থ পাঠালেই ছাত্র অধিকার পরিষদ পাবে, এবং সেটা এদেশের অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করার জন্য আমরা ব্যয় করতে পারবো। এর মাধ্যমে ছাত্র অধিকার পরিষদও অসহায় মানুষের জন্য এই দুর্যোগে একটু কাজ করার সুযোগ পাবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা বিনীতভাবেই কামনা করছি। পরিশেষে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।